ডাক্তার রিয়া একগাল হেসে বলে, তেমন ভালো না, শরীর দুর্বল। তবে খুশির সংবাদ আছে তামিম চৌধুরী। খুশির সংবাদ? তার মানে? হুম, তার মানে আপনি বাবা হতে চলেছেন। তামিম ডাক্তারের কথা শুনে চুপ হয়ে যায়। কিছুক্ষণ পর রিমিকে নিয়ে বাসায় আসতে থাকে। রিমি বারবার তামিমের কাছে জানতে চেয়েছে কি হয়েছিল ওর, তবে তামিম বারবার নিশ্চুপ। ফ্ল্যাটের সামনে এসে তামিম আর রিমি দেখে জারিফ চৌধুরী, তাহসিন আর রাইসাকে নিয়ে দাঁড়িয়ে আছে। রিমি তা দেখে খেকিয়ে উঠতে গিয়েও চুপ হয়ে যায়, কারণ ওর মাথা খুব ব্যথা করছিল। তামিম মাথাটা নিচু করে ওর বাবার সামনে গিয়ে বলে, বাবা, তুমি ওদের নিয়ে দাঁড়িয়ে আছো যে? জারিফ চৌধুরী রেগে বলে ওঠে, তো কোনো সমস্যা আছে কি? মদ সেবন করে বুঝি আসলে? বলি, ছেলে মেয়েকে স্কুল থেকে আনতে হবে, সেটা কি ভুলে গেছো? তামিম নিচু সুরে বলে, বাবা, আসলে তুমি ভুল ভাবছো। তোমার বৌমা হঠাৎ মাথা ঘুরে পড়ে গিয়েছিল, তাই তো হসপিটালে নিয়ে গিয়েছিলাম। তাই নাকি? তা ওই ঢঙ্গির কি হয়েছে শুনি? রিমি কিছু বলতে যাবে, তার আগেই তামিম চোখ গরম করে রিমির দিকে তাকে হাতটা ছেড়ে দিয়ে বলে, বাবা, রিমি প্রেগনেন্ট। কি? জারিফ চৌধুরী অবাক হয়ে যান তামিমের কথা শুনে। আর রিমি সে তো বাকরুদ্ধ। তামিম আবারও বলে ওঠে, বাবা, তোমাকে একটা কথা বলবো, যদি তুমি শোনো। বলো, কি বলবে? আমি আর তোমার বৌমা তোমার বাসায় কিছুদিন থাকতে চাচ্ছিলাম। আমি অফিসে থাকবো, রিমির খেয়াল রাখার মতো বাসায় তো কেউ নেই। ঠিক আছে, চিন্তা নেই। তোমার যতদিন খুশি ততদিন থেকো। তা তাহসিন আর রিমি কোথায় থাকবে? ওরা ওখানেই থাকবে বাবা। সত্যি বলছিস? হ্যাঁ বাবা। এখন তবে চলো তোমার বাসায়। জারিফ চৌধুরী ভীষণ খুশি নাতি নাতনিকে নিয়ে বাসায় থাকবে। তবে মুহূর্তে রিমির করা কাজগুলোর কথা মনে পড়ে, সে হাসি মলিন হয়ে যায়। তবে সেটা বেশিক্ষণের জন্য নয়, কারণ তার আরেকটা নাতি বা নাতনি আসছে বলে কথা। মুখ মলিন করে থাকলে কি চলবে? তামিমদের নিয়ে জারিফ চৌধুরী বাসায় আসতেই অহনা অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে তামিম চৌধুরীর দিকে। তারপর রিমির দিকে এক পলক তাকিয়ে তাহসিন আর রাইসার দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিতেই তাহসিন রাইসাও হাসি দিয়ে জড়িয়ে ধরে অহনাকে। এমন সময় কিচেন থেকে রিনু খানম বের হয়ে তামিম আর রিমিকে দেখে ডেকে ওঠে, এই, তোরা কোন সাহসে এখানে এসেছিস শুনি? এই জারিফ, তুমি এদের এক্ষুনি এখান থেকে চলে যেতে বলো। আহ রেনু, এভাবে রাগ করছে কেন? ছেলে আর ছেলের বউকে তাদের রুমে নিয়ে যাও। আর নাতি নাতনি আজ থেকে আমাদের ঘরে থাকবে। রেনু খানম যতই রাগী হন না কেন, জারিফ চৌধুরীর মুখের উপর আর কোনো কথা বলেন না। তিনি তামিমকে বলে, খান সাহেব আসুন, আমার সাথে আপনাদের ঘর দেখিয়ে দিই। তবে হ্যাঁ, আমার সাফ কথা, এই বাসায় মদ পান করে আসলে জায়গা হবে না, এমনকি ধূমপান করলে খবর আছে। তামিম হাসি মুখে বলে, আচ্ছা আম্মু। আর হ্যাঁ, আমি খান নই, চৌধুরী। রেণু খানম এক পলক রিমির দিকে তাকিয়ে বলে, দেখে তো মনে হচ্ছে তোর বউ কিছু খেয়ে এসেছে। সোজা রুমে গিয়ে গোসল করিয়ে দিবি। আম্মু, আসলে ও কিচ্ছু খায়নি, ও প্রেগনেন্ট। মাথা ঘুরে পড়েও গিয়েছিল, তাই এমন মনে হচ্ছে দেখে। রেণু খানম তামিমের কথা শুনে স্তব্ধ হয়ে যায়। ছল ছল চোখে নিজের নাতি নাতনিদের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। তাদের জন্মের সময় থাকতে পারেননি তিনি, তবে তার ভাবতেই খুশি লাগছে তার আরো একটা নাতি নাতনি হবে। আর এইবার তিনি তার নাতি নাতনিকে প্রথম কোলে নেবেন। এসব ভাবতে ভাবতে ওদের একটা রুম দেখিয়ে ড্রয়িং রুমে আসতেই তাহসিন আর রাইসা দৌড়ে এসে জড়িয়ে ধরে তাকে। আর তাহসিন বলে ওঠে, সরি দাদিমা, আমাকে তুমি মাফ করে দাও। আমি তোমার সাথে খারাপ ব্যবহার করেছি। হ্যাঁ দাদিমা, আমাকেও ক্ষমা করে দাও না। তাহসিন আর রাইসার বয়স কম হলেও তারা খুব বুদ্ধিমান। রেণু খানম মুচকে হেসে নিজের নাতি নাতনিকে পরম আদরে চুমু খেয়ে বলে, আরে ধুর, দাদু আর দিদি ভাই, চলো, তোমাদের আজ স্পেশাল হালুয়া খাওয়াবো। বৌমা, তুমি রুমে যাও, রুমে গিয়ে শুয়ে পড়ো, রেস্ট নাও। অহনা কিছু না বলে চলে যায় রুমে। ফোনটা হাতে নিয়ে সময় হিসাব করে দেখে প্ল্যান ল্যান্ড করেছে ১ ঘন্টা আগে। ফোনটা হাতে নিয়ে অবাক হয়ে যায়। ২০টা মিসড কল, তাও অচেনা এক নাম্বার থেকে। এমন সময় আবারও ফোন আসে। অহনা ভেবে পায় না রিসিভ করবে কিনা। এমন সময় একটা মেসেজ ভেসে ওঠে ফোনের স্ক্রিনে, শোনাবো, আমি তোমার তৌফিক। ফোনটা রিসিভ করো। মেসেজটা দেখে অহনা ফিক করে হেসে ওঠে। রিসিভ করে চুপ করে থাকে। ওপাশ থেকে আমি বলে উঠি, এই যে বউ পাখি, এভাবে কি চুপ করে থাকবে শুনি? থাকবো। জানেন আপনার ভাই ভাবি বাসায় এসেছে। কেন? তারা আবার বাসায় এসেছে কেন? এসেছে কেন সেটা আপনাকে বলব না। তুলে রাখুন এটা সারপ্রাইজ হিসাবে। আচ্ছা, না বললে। তা এতবার ফোন দিলাম, রিসিভ করলে না কেন? জানো আমার অবস্থা তো কাহিল হয়ে গিয়েছিল টেনশনে। না জানি তোমার আবার কি হলো? আমার কিছু হবে না জনাব সুপার হিরো। বাবা আছে না আমার সাথে? তা কবে আসবে দেশে? মাত্র পৌঁছালাম, অফিসে যাই। দেখি শুনি তারপর না হয় বলব। আচ্ছা, তা এখন কি করছেন? গাড়িতে বসে হোটেলে যাচ্ছি। আচ্ছা না, ফোন রাখি কেমন? খুব ঘুম পেয়েছে আমার। প্লেনে ঘুমাতে পারিনি, অনেকদিন পরে উঠেছিলাম তো, তাই খুব ভয়ে ছিলাম। আচ্ছা জনাব।
ফোনটা কেটে দিয়ে অহনা চলে যায় কিচেনে। আম্মু আর বাবাকে আমার পৌঁছানোর খবর দিয়ে তামিম ভাইয়ের রুমের পাশ দিয়ে আসতে যাবে অমনি তামিম রুম থেকে বের হয়ে অহনার সামনে পড়ে যায়। তামিম অহনার দিকে এক পলক তাকিয়ে বলে, অহনা কেমন আছো আপু? তামিমের মুখ থেকে আপু ডাক শুনে অহনা অবাক, সাথে খুশিও হয় আর বলে, আছি ভাইয়া আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। তুমি একটু তাহসিন আর রাইসার খেয়াল রাখো। আমি ডাক্তারের সাথে একটু কথা বলে আসি। আচ্ছা ভাইয়া। তামিম অহনার সামনে থেকে চলে যেতেই অহনা সাহস করে রুমটা প্রবেশ করে আর দেখে রিমি দাঁড়িয়ে আছে চুপচাপ জানালার গ্রিল ধরে। অহনা টিপ টিপ পায়ে রিমির পাশে গিয়ে বলে, আপু এভাবে দাঁড়িয়ে আছেন যে? রিমি অহনার দিকে এক পলক তাকিয়ে বলে, আছি এমনি, ভালো লাগছে না। তা তুমি কে? আমি তৌফিকের স্ত্রী অহনা। ও, তা কিছু কি বলবে? এভাবে মন খারাপ করে থাকলে হবে আপু? মাত্র তো খুশির সংবাদ পেলেন। এখন সবসময় হাসিখুশি থাকতে হবে। রিমি মুচকি হেসে বলে, থাকবো নিও না। তবে এই খুশির দিনে আমি আমার বাবাকে খুব মিস করছি বুঝলে। তাই তো জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়েছিলাম মনটা ভালো করতে। কেন? কেন? আঙ্কেল আন্টি কি নেই? তাদের ফোন করুন। রিমি চুপ করে থাকে কিছুক্ষণ। তারপর দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে বলে, কবরে ঘুমিয়ে থাকা বাবা মার কাছে কি ফোন আছে বলো? যে তাদের ফোন দিয়ে বলবো, বাবা মা তোমরা আবার নানা নানি হতে চলেছ? অহনা ফিক করে হেসে বলে, আপু আপনার তো নেই। তবে আমায় দেখুন, আমার থেকেও যে নেই। মানে? থাক ওসব। আপু তা আপনি এভাবে কি মন খারাপ করে থাকবেন? চলুন আপনাকে ফ্রেশ হতে সাহায্য করি। অহনা, তুমি বুঝতে পারছো না আমার মনের অবস্থা। আমার ভালো লাগছে না। খুব দেখতে ইচ্ছে করছে বাবা-মাকে। অহনা কি বলে সান্ত্বনা দিবে ভেবে পায় না। তবে আলতো করে রিমিকে নিজের বুকের মাঝে টেনে নিয়ে বলে, আপু বাদ দিন। আর আপনার বাবা মানে কে বলেছে? তামিম ভাইয়ের মা-বাবাই তো আপনার মা-বাবা। তাদের ডাকলেই তো পারেন। এটা সম্ভব নয় অহনা। বিয়ের পর আমি তাদের মনে শুধু ঘৃণার কারণ হয়েছি বুঝলে? আপু টেনশন নিও না। সব ঠিক করে দেব আমি। তোমাদের সব কাহিনী আমি জানি। দেখো, তোমাদের আমি মিল করিয়েই ছাড়বো। এখন চলো তোমাকে ফ্রেশ হতে সাহায্য করি আমি। রিমি যেতে না চাইলেও অহনার জেদের কাছে হার মানতে হয়। অহনার সাথে বাথরুমে চলে যায় রিমি ফ্রেশ হতে। এদিকে তামিম সোজা হসপিটালে চলে আসে আর ডাক্তার রিয়ার কাছে গিয়ে বলে, এই যে বান্ধবী, এভাবে বসে কি করছিস? ডাক্তার রিয়া তামিমকে দেখে বলে, কিছু না। তবে তুই একটা জিনিস বুঝলি তামিম, দুটো সন্তানের বাবা হয়েছিস, আবার আরো একটা আসবে। আর আমায় দেখ, এখনো বিয়েই করিনি। করলেই তো পারিস। তো শোন, তুই তো জানিস এই রিমি একটু ড্রিঙ্কস আর ধূমপান করে। বাচ্চা পেটে থাকা অবস্থায় কি এসব করতে পারবে? একদম না। ওসব খারাপ জিনিস থেকে ১০০ হাত দূরে রাখবি। আর শোন, বউকে শাসন কর এখন। তোর জন্য ভালো। আর হ্যাঁ, রেগুলার চেক আপ করাতে আনবি, শরীর তো দুর্বল। তামিম মাথা নাড়িয়ে রিয়াকে বিদায় দিয়ে বাসায় চলে আসতে বের হয় হসপিটাল থেকে। এদিকে অহনা রিমিকে বাথরুম থেকে নিয়ে এসে বিছানায় বসায়, তারপর বলে, আপু আমি জানি তোমার বৈধব্যাস আর অহংকার সম্পর্কে। তোমাকে একটা কথা বলবো, বলো। সংসার জীবনে সুখী হতে চাও? হ্যাঁ, কে না চায়? তবে আমি সংসার মানে কিছুই বুঝি না। বুঝতে হবে না, বুঝে নেবে এমনি এমনি। তবে শোনো, আমি তোমায় কি বলি? বলো শুনছি। সংসার জীবনে সুখী হতে গেলে নিজের শাশুড়িকে খুশি করতে হয়, তার মন জয় করতে হয়, আর নিজের মায়ের মতো ভালোবাসতে হয়। আর তারপর শ্বশুরকে বাবার মতো। রিমি মাথাটা নিচু করে বলে, জানি আমি এসব রিমি, মা বলে গিয়েছিল আমায়। তবে আমি যে সে সুযোগ নষ্ট করে দিয়েছি। না, বরং আরো ভালো সুযোগ পেয়েছো। তোমাকে মানতে না পারলেও তোমার পেটে তাদের নাতি-নাতনিদের জন্য অবশ্যই মেনে নিবে। সত্যি বলছো? হুম? শোনো তবে শিখিয়ে দিই কি করতে হবে। অহনা রিমির কানে কানে কিছু একটা বলে দুজনেই ফিক করে হেসে দেয়। অহনা রিমিকে নিয়ে ডাইনিং টেবিলে আসতেই রেণু খানম মুখ গোমড়া করে বলে, অহনা বৌমা, তোমার পাশের জনকে বলো রুমে থাকতে, এতবার সিঁড়ি বেয়ে নামতে হবে না। কথাটা বলে রেণু খানম কিচেনে যেতে নিবে, তার আগে রিমি এক দৌড়ে গিয়ে রেণু খানমের পা জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে ওঠে। রেণু খানম সহ ড্রয়িং রুমে থাকা জারিফ চৌধুরী, তাহসিন রাইসা অবাক হয়ে যায় শুধু অহনা বাদে। রেণু খানম পা ছাড়িয়ে নিতে বলতে থাকে, এই 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 রিমি, পা ছাড়ো, নাতি-নাতনি দেখছে তো। না মা, আমি ছাড়বো না আপনার পা। আমাকে দয়া করে আমার কৃতকর্মের জন্য ক্ষমা করুন। আপনি তো মা, আপনি কি আপনার এই খারাপ মেয়েকে ক্ষমা করবেন না? রেণু খানম চুপ করে আছেন। তার চোখ তাহসিন আর রাইসার দিকে। রিমি আবারও বলতে থাকে, জানেন মা, আমার আম্মু আমায় বলে গিয়েছিল আপনাকে মা হিসেবে মেনে নিতে। নেইনি আমি। তবে আজ যখন আপনি চলে এলেন, তখন আপনার ছেলে আমায় একটা কথা বলেছিল, প্রকৃতির প্রতিশোধ ভয়ঙ্কর। আমি আজ যা করেছি আপনার সাথে, আমার ছেলের স্ত্রীও এমন করতে পারে আমার সাথে। আমি চাই না মা ওই মুহূর্ত দেখতে।
আমাকে ক্ষমা করুন মা। আমি আপনাকে আঘাত করেছি মা। আমি বুঝতেই পারিনি আমার মা-বাবা নেই তো কি হয়েছে? আরেক মা-বাবা তো আছে। আমায় ক্ষমা করে দিন না মা। অন্তত আমার পেটে থাকা আপনার অনাগত নাতি বা নাতনির কথা ভেবে। এমন সময় তাহসিন বলে ওঠে, "দাদিমা ক্ষমা করে দাও আম্মুকে প্লিজ। আম্মুকে আমি কাঁদতে দেখতে পারি না। আমার যে কষ্ট হয়।" রেণু খানম আলতো করে রিমিকে পা থেকে টেনে তুলে নিজের বুকের মাঝে টেনে নিয়ে বলে, "মারে, তুই তোর ভুল বুঝতে পেরেছিস এতেই আমি খুশি। তোকে করতাম না ক্ষমা, তবে আমার নাতি বলেছে যখন, তখন কি আর না করে পারি? তাছাড়া শাশুড়ির গুণ কেমন হতে হয় আমি দেখেছি রীতার শাশুড়ির কাছে থেকে। রীতাও তোর মতো অন্যায় করেছিল তার সাথে। তবে রীতার শাশুড়ি যেভাবে মুহূর্তে রীতাকে ক্ষমা করে বুকে টেনে নিয়েছিল, তিনি পারলে আমি কেন পারব না? তবে নিজের বৌমাকে ক্ষমা করতে। আর কাঁদিস না মা, নাতি-নাতনি খারাপ ভাবে। আর শুনলি না তাহসিন দাদুভাই তোর কাঁদা দেখলে কষ্ট পায়?" রিমির চোখে পানি আর মুখে বিজয়ের হাসি যা দেখে অহনা মুচকি হাসে। তামিম বাসায় এসে কলিং বেল বাজাতেই রহিমা চাচি দরজা খুলে দেয়। তামিম ড্রয়িং রুমে এসে অবাক হয়ে যায়। রেনু খানমকে রিমিকে নিয়ে হাতে তুলে খাওয়ানো দেখে। আর আরো বেশি অবাক হয় যখন তাহসিন আর রাইসাকে দেখে অহনার হাতে খেতে। দূর থেকে জালিদ চৌধুরী নিজের বড় ছেলে তামিমকে হাঁ করে থাকতে দেখে নিজের প্লেট থেকে এক লোকমা ভাত মেখে তামিমের মুখে তুলে দিয়ে বলে, "এভাবে হাঁ করে থাকিস না বাবা, আমি আছি তো তোকে খাওয়ানোর জন্য।" তামিম ওর বাবার কথা শুনে কেঁদে ফেলে। তামিমকে কাঁদতে দেখে জারিফ চৌধুরী পরম স্নেহে নিজের বুকের মাঝে টেনে নেয়। আর তামিমকে বাচ্চাদের মতো কাঁদতে দেখে রিমি খাওয়া ছেড়ে এক পলক তামিমের দিকে তাকিয়ে বলে, "কি জনাব, হিংসে হচ্ছে বুঝি? আম্মুর হাতে তুলে খেতে চাও?" রেণু খানম বলে ওঠে, "হিংসা হলে হোক, আমি আমার বড় মেয়েকে আজ থেকে নিজ হাতে খাওয়াবো। আজ থেকে আমার ৩ মেয়ে।" তামিম মুচকি হেসে বলে, না মা, আমি আমার বাবার হাতেই খাবো বুঝলে?" দূর থেকে চৌধুরী পরিবারের সবাইকে হাসি খুশি দেখে রহিমা চাচি মুচকি হাসে আর মনে মনে বলতে থাকে, ই আল্লাহ, এভাবে এদের সবাইকে হাসি খুশি রেখো। এদিকে হোটেলে এসে টানা ১ ঘন্টা ঘুমিয়ে ফ্রেশ হয়ে হোটেল রুম থেকে বের হই আমি। এমন সময় ফোনটা বেজে ওঠে আমার। ভাবলাম অহনা হয়তো ফোন দিয়েছে, কিন্তু না, ফোন বের করে দেখি বাংলাদেশি নাম্বারের পরিবর্তে আমেরিকান নাম্বার। ভাবলাম হয়তো ম্যানেজার ফোন দিয়েছে, তাই রিসিভ করে হ্যালো বলতেই ওপাশ থেকে চিরচেনা একটা মেয়ের কণ্ঠ ভেসে আসে। "আমি নিশু বলছি।" হুম, বলো কি বলবে নিশু? তোমার সাথে আমার দেখা করার দরকার ছিল। বাংলাদেশে হসপিটালে তো পাঠালে, কিন্তু একটাবারও দেখতে গেলে না আমায়। প্রয়োজন মনে করিনি তাই যাইনি। তা তোমার মায়ের কি খবর? ভালো আছেন তো তিনি? হুম, আছে। ভালোই, তবে সবসময় টেনশনে থাকেন আমায় নিয়ে। তা এসব শুনে আমার কি লাভ? আপনার সাথে দেখা করার প্রয়োজন তৌফিক। এইবারই শেষ, এরপর আর দেখা নাও হতে পারে। কেন? দেখা না হওয়ার কারণ কি শুনি? কারণ শুনতে হলে চলে এসো আমাদের বাসায়। আর হ্যাঁ, ভয় পেও না, তোমাকে আমরা অপহরণ করব না। হ্যাঁ, এটা বাংলাদেশ নয় মিস নিশু যে অপহরণ করে হজম করতে পারবেন। যাই হোক, কখন যেতে হবে বলুন? এখন তো সকাল ৯টা বাজে। আপনি ১০টার ভেতরে চলে আসুন, খুশি হব আমি। ঠিক আছে, আসবো। তা বাসা কি আগেরটাই আছে নাকি পাল্টিয়ে ফেলেছো? আগেরটাই আছে। আর কিছু জিজ্ঞেস করার প্রয়োজন মনে হলো না বলে ফোনটা কেটে দিয়ে গাড়ি নিয়ে বের হই আমি। ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স থাকায় নিজেই গাড়ি চালাতে পারি সব দেশে। গাড়ি নিয়ে ৪০ মিনিটের মাঝেই পৌঁছে যায় নিশুদের বাসায়। গাড়ি পার্কিং করে গাড়ি থেকে নামতেই ছুটে আসে লিপি খানম। খালাকে অনেকদিন পর দেখে ভালোই লাগছিল। খালা আমার সামনে এসেই মাথাটা নিচু করে বলে, এভাবে না জানিয়ে এলি? একবার তো বলতে পারতিস তুই আসবি। বুঝলাম না। বলছি আগে আসলে তো বলে রাখতি। তা এবার আসলি অথচ বললি না কেন? তখন আর এখন বহুত তফাৎ, বুঝলে? তা তোমার মেয়ে আমায় ডাকলো কেন? হ্যাঁ, ডেকেছে, ভেতরে আয়। তোর জন্যই তো সবাই অপেক্ষা করছিল। খালার সাথে বাসার ভেতরে যেতেই দেখতে পাই ড্রয়িং রুমে জন দশেক লোকজন দাঁড়িয়ে, এর মধ্যে বৃদ্ধ থেকে শুরু করে মাঝবয়সী যুবক আর শিশুও আছে। আমাকে দেখেই নিশু এগিয়ে এসে হাতটা ধরতে নেবে, অমনি আমি হাতটা সরিয়ে নেই। নিশু কিছুটা লজ্জা পেলেও তা কাটিয়ে বলে ওঠে, সরি তৌফিক চৌধুরী, এখানে আসতে বলায়। আসলে আজ আমার বিয়ে। ওই যে দেখছেন আমার বেস্ট ফ্রেন্ড রকি, ওই আমার হবু জামাই। নিশুর কথা শুনে তাকায় রকির দিকে। ছেলেটা সাদামাটা, দেখে ভদ্রই মনে হলো। নিশুকে পাশ কেটে রকির সামনে গিয়ে হাতটা বাড়িয়ে দিয়ে বলি, হ্যালো রকি, আমি তৌফিক, নিশুর খালাতো ভাই। রকিও হাত মিলিয়ে বলে, জি ভাইয়া, নিশু বলেছে আমায়। তা আপনার আসতে কোনো অসুবিধা হয়নি তো? না ভাই। তা কাজে কি এসেছে? তোমাদের বিবাহ কখন শুরু হবে? কথাটা বলতে বলতেই খালু একজন হুজুরকে নিয়ে আসেন ড্রয়িং রুমে। আর এসে আমাকে দেখে তিনি মুচকি হাসে আর বলে, বাহ তৌফিক, এসেছো? আমি খুব খুশি হয়েছি তোমায় দেখে। হ্যাঁ খালু, না এসে কি পারি বলো? যতই হোক একমাত্র খালাতো বোনের বিবাহ বলে কথা।
কথাটা বলে খালার দিকে তাকাই। তিনি বরাবরের মতো মাথাটা নিচু করে আছে। যেটা দেখে আমি গিয়ে খালার পাশে বসি আর তার একটা হাত ধরে বলি, "খালা, তুমি যেমনই হও না কেন, আমি তোমায় খালা মানি, মেনে যাব। কিন্তু তুমি মনে হয় আমাকে বোনের ছেলে হিসেবে মানো না, তাই না?" খালা আমার হাতটা শক্ত করে চেপে ধরে বলে, "তুই ভুল ভাবছিস বাবা। আমি তোকে নিজের মেয়ের চেয়েও বেশি ভালোবাসি।" "তাহলে খালা এভাবে মাথা নিচু করে আছো কেন? তাকাও আমার দিকে।" খালা মাথা তুলে আমার দিকে তাকাতে দেখি খালার চোখে পানি। এই প্রথম খালার চোখে পানি দেখে নিজেরই ভীষণ খারাপ লাগলো। আমি কিছু বলতে যাব তার আগেই খালা বলে, "তাকানোর ইচ্ছে থাকলেও সাহস নেই রে বাবা। তোর সাথে আমি যা করেছি আর আমার মেয়েকে দিয়ে করিয়ে নিয়েছি তা ভাবতেই ঘৃণা লাগে আমার। ওসব বাদ দাও খালা। আজ তো নিশুর বিয়ে। আজ ওসব মনে করো না প্লিজ। হুম? মেয়েটা কবে বড় হলো বুঝলামই না। মাঝে মেয়েটাকে নিয়ে যেই খারাপ বানিয়ে ফেলেছিলাম। যাই হোক তুই এসেছিস আমি খুব খুশি হয়েছি রে বাবা। হুম, তা খালা এখন আমি আসি তবে আমার ভালো লাগছে না এখানে। আচ্ছা তোকে আটকাবো না তবে আবার আসিস কিন্তু। আচ্ছা খালা আসবো। কথাটা বলে বেরিয়ে আসি খালাদের বাসা থেকে। আর সোজা চলে যাই অফিসে। সারাদিন সেখানেই কাটিয়ে রাতে হোটেলে ফিরি। কিছু খাওয়া দাওয়া করে ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত ১২টা বাজে। ফোনটা হাতে নিয়ে অহনাকে ফোন দিই। একবার রিং হতেই রিসিভ করে অহনা আর বলে ওঠে, "ওই আপনার কেবল ফোন দেওয়ার সময় হলো? জানেন সারাক্ষণ আমি অপেক্ষা করি আপনার ফোনের আশায়। অপেক্ষা করো না, এখন আর ২ মাস পর দেশে যাব, তখন না হয় সব পুষিয়ে দেব।" মানে? মানে এখন আমায় আর পাবে না। খুব বিজি থাকবো আমি। তোমার কণ্ঠ শুনলে আমি নিজেকে ধরে রাখতে পারি না। মন চায় ছুটে চলে যাই এক্ষুনি। বলো তুমি কি চাও? আমি এক্ষুনি ছুটে যাই? চাই। তবে থাক। আপনি কাজ করুন। তবে হ্যাঁ, পাক্কা ২ মাস পর যদি আপনি ফিরে না আসেন, তবে কিন্তু আপনার সাথে আমার আর কোনো কথা নেই। আমি চেষ্টা করব ২ মাসের আগে আসার। এখন থাকো বউ, সারাদিন খুব বিজি ছিলাম, খুব ক্লান্ত, ঘুমাবো আমি। আচ্ছা। ফোনটা কেটে দিয়ে ঘুমিয়ে পড়ি আমি। এদিকে অহনা মন খারাপ করে বিছানায় বসে আছে। এমন সময় রিমি অহনার রুমে এসে ওর পাশে বসে আর বলে, "আরে, আরে কি হয়েছে আমার জায়ের এভাবে চুপচাপ বসে আছে কেন? আর বলো না ভাবি, তৌফিক ওখানে গিয়ে বোধহয় আমাকে ভুলেই গেল।" "আরে ধুর, ভুলবে কেন? মাত্র কথা বলতে নিলাম অমনি তার ঘুম পেল। ওখানে হয়তো ও বিজি। তাছাড়া তুমি কি জানো আমাদের থেকে আমেরিকার সময় ১১ ঘন্টা পিছিয়ে মানে আমাদের এখানে দিন তো ওখানে রাত। আর আমাদের এখানে রাত তো ওখানে দিন। বুঝলাম। তা গাল না ফুলিয়ে যাও না প্লিজ তাহসিন আর রাইসাকে একটু রেডি করে দাও। ওদের স্কুলে যাওয়ার সময় হয়ে যাচ্ছে। যাচ্ছি ভাবি, তুমি যাও রুমে গিয়ে শুয়ে থাকো। অহনা চলে যায়। তাহসিন আর রাইসার রুমে গিয়ে ওদের দুজনকে রেডি করিয়ে দিয়ে ড্রয়িং রুমে নিয়ে আসতেই বাবা বলে ওঠে, আরে আমার নাতি-নাতনি চলে এসেছে? হ্যাঁ দাদু, চলো তবে স্কুলে যাই তোমাদের নিয়ে। কথাটা বলে বাবা চলে যায় তাহসিন আর রাইসাকে নিয়ে। তারা চলে যেতেই আম্মু অহনাকে বলে ওঠে, বৌমা যাও কিচেন থেকে গরম পানিটা নিয়ে গিয়ে রিমি বৌমাকে দিয়ে এসো। গোসল করার সময় তো হয়ে গিয়েছে প্রায়। হ্যাঁ আম্মু, দিয়ে আসছি। কথাটা বলে অহনা কিচেনে গিয়ে গরম পানির পাতিল রিমির রুমে নিয়ে গিয়ে বাথরুমে রেখে চলে আসতে নেবে অমনি রিমি বলে ওঠে, অহনা আমাকে একটু পানি ঢেলে দিবে প্লিজ? আমার হাত পা খুব ব্যথা বুঝলে? ইয়ে মানে ভাবি, আমি এখনো সকালে নাস্তা করিনি, ক্ষুধা পেয়েছে আমার খুব। একটু দাও না অহনা। তোমার তামিম ভাই নেই বাসায়, না হলে বলতাম না তোমায়। মাত্র ৫ মিনিট লাগবে তো গোসল করতে। অহনা রিমির মুখের উপর আর কিছু না বলে রিমিকে নিয়ে বাথরুমে চলে যায়। ৫ মিনিটের বদলে পুরো ১ ঘন্টা গোসল করার পর রিমিকে নিয়ে বাথরুম থেকে বের হয় অহনা। ক্ষুধায় পেট বিদ্রোহ করে বসেছে। গত রাতেও খায়নি কিছু অহনা। রিমিকে রুমে রেখে অহনা দ্রুত বের হতে নিবে। রুম থেকে অমনি রিমি অহনাকে ডাকে, আরে আরে যাচ্ছ কই? শরীরটা তো মুছে দিবে আমার। প্লিজ শরীরটা মুছে দিয়ে কাপড় পরিয়ে দিয়ে যাও। অহনার এবার রাগ উঠতে থাকে, তবুও নিজেকে সামলিয়ে নিয়ে একগাল হেসে রিমির শরীর মুছে দিয়ে কাপড় পরিয়ে দিয়ে দ্রুত কিচেনে চলে যায়। আর রাইস কুকারের পাতিলের ঢাকনা তুলতে দেখতে পায় পাতিলে খিচুড়ি নেই। মন খারাপ করে ফ্রিজের দিকে যেতেই কোথা থেকে রেনু খানম ছুটে এসে অহনার আগে ফ্রিজ খুলে খিচুড়ির প্লেট বের করে বলে, যাক খিচুড়ি ঠান্ডা হয়েছে কিছুটা। এত গরম খিচুড়ি কি আর খাওয়া যায়? বোমা যাও, এটা রিমি বোমাকে রুমে দিয়ে এসো। বোমার বোধহয় আবার ক্ষুধা পেয়েছে। অহনা প্লেটটা হাতে নিয়ে বলে, আম্মু ভাবি তো গোসলের কিছুক্ষণ আগে দুটো ডিম পরোটা মিষ্টি খেলো। খিচুড়িটা আমি খাই না। ও মা, কেন তুমি খাওনি বুঝি? আর রাইস কুকারে তো অনেক খিচুড়ি ছিল, তুমি তো সব খেয়ে নিয়েছো। ভাগ্য বলো এতটুকু রেখেছিলাম বোমার জন্য, আবার এটাও খেতে চাও? এত খেলে অল্পতেই মোটি হয়ে যাবে। অহনা রেনু খানমের কথা শুনে মুচকি একটা হাসি দিয়ে প্লেট রিমির ঘরে নিয়ে যেতে যেতে বলে,
আম্মু, যে খিচুড়ি ছিল তা তাহসিন আর রাইসাকে দিয়েছি দুপুরে খাওয়ার জন্য। ওদের নাকি খিচুড়ি ভীষণ ভালো লেগেছিল। রেনু খানম শুনলেও না শোনার ভান করে কিচেনে চলে যায়। তার চিন্তা এখন সব রিমিকে নিয়ে। অহনা রিমির রুমে ঢুকতে রিমি বলে ওঠে, আরে অহনা, আবার এসে গেছো? একটু রেস্টও নিতে দিবে না? আসলে ভাবি, আম্মু পাঠিয়েছে, এই খিচুড়িগুলো খেয়ে নিতে বলেছে। রিমি কিছুটা বিরক্ত হলেও অহনার শুকনো মুখের দিকে তাকে শয়তানি এক হাসি দিয়ে বলে, ধন্যবাদ অহনা, রেখে যাও, ওগুলো আমি খেয়ে নিব। অহনা প্লেট রেখে আবারও কিচেনে যায় আর গিয়ে অবাক হয়ে যায় তার শাশুড়িকে দেখে। আয়েশ করে খিচুড়ি খাচ্ছিলেন তিনি। হঠাৎ অহনাকে দেখে তিনি মিনমিন করে বলে, আরে বৌমা, তুমি এখানে কিছু বলবে? অহনা মুচকি হেসে বলে, না মা, খিচুড়ি একটু বেশি খেয়েছি তো, তাই আর কি এলাম একটু হাঁটাহাঁটি করতে। রেণু খানম বিরক্তি নিয়ে বলে, তো এভাবে কিচেনে কেউ হাঁটতে আসে? আর আসলেও নক করবে তো? কিচেনের দরজা নেই আম্মু, আর বাড়ির বউদের কিচেনেই আসতে হয় বারবার। কথাটা বলে অহনা পানি খেয়ে রুমে যেতে নিবে, অমনি কি ভেবে থেমে যায়। আর ফ্রিজ থেকে কয়েকটা আপেল আঙ্গুর বের করে ধুতে শুরু করে, যেটা দেখে রেণু খানম চোখ বড় বড় করে এক প্রকার চিৎকার করে ওঠে, এ অহনা, কি করছো? ওসব আপেল আঙ্গুর তুমি খেতে যাচ্ছ কেন? ওগুলো তো রিমি বোমার জন্য, তুমি এক্ষুনি রাখো বলছি। অহনা রেণু খানমের কথা কানে না তুলেই আপেল কেটে প্লেটে করে রুমে নিয়ে যেতে যেতে পেছন ফিরে বলে, আম্মু, ভুলে যাবেন না, ক্ষমা করে মেনে নিয়েছি বলে যা খুশি তাই বলবেন। আমাকে বলবেন আমি খিচুড়ি সব খেয়েছি। তাহলে আপনি পেলেন কই খিচুড়ি? আমি তো রাইস কুকারের পাতিল চেক করেছি, কিছুই ছিল না। রেণু খানম কিছু বলতে যাবে তার আগে অহনা আবারও বলে ওঠে, মানুষকে ক্ষমা একবারই করতে হয়, বারবার নয়। এরপর ভুল করলে আর জীবনেও ক্ষমা পাবেন না আপনি, কথাটা মনে রাখবেন। কথাটা বলে অহনা রুমে চলে আসে। আর রেণু খানম মুখের এমন ভঙ্গিমা করলো যেন মনে হয় তিনি সেটা কানেই তুললেন না। সন্ধ্যা হয়ে গিয়েছে, জারিফ চৌধুরী নাতি নাতনিকে বাসায় নিয়ে চলে আসে। তাহসিন আর রাইসা নিজেদের রুমে চলে গেলেও জারিফ চৌধুরী ড্রয়িং রুমেই বসেন। এই আশায় হয়তো অহনা ঠান্ডা লেবুর শরবত আনবে, কিন্তু অনেকক্ষণ হলো লেবুর শরবত না পেয়ে কিছুটা অবাক হন তিনি। আর কিচেনের দিকে যেতে যেতে বলে, মা অহনা, আজ শরবত দিলে না যে? কথাটা বলে কিচেনের ভেতরে যেতেই দেখেন রেণু খানম নাস্তা বানাচ্ছে আর রহিমা চাচি তরকারি কাটছে। জারিফ চৌধুরী তার স্ত্রীকে বলেন, এই রেণু, অহনা মাকে দেখছে না যে? দেখবে কি করে, জমিদারের মেয়ে, সে এই যে রুমে সব ফল মূল কেটে নিয়ে গেছে আর বের হচ্ছে না। আমি ভাবছি রিমি বৌমাকে খেতে দিব কি? এই সময় ফলমূল না খেলে কি হয়? তো তামিমকে কিনে আনতে বলো, তাহলেই তো হয়। আর তাছাড়া অহনাওরও খেতে ইচ্ছে করতে পারে, এতে তোমার কি সমস্যা? আমার সমস্যা তো হবেই, রিমি বৌমাকে কি দিব এখন? জারিফ চৌধুরী হাসেন আর বলেন, রেনু, বেশি বাড়াবাড়ি করো না, বাচ্চা যার পেটে তার চিন্তা নেই, আর এদিকে চিন্তায় তোমার দেখি ঘুম নেই। জারিফ রাগীওয়ালা মানুষ, ভুলে যেও না রিমির পেটে আমার নাতি বা নাতনি আছে। জারিফ চৌধুরী রেগে গেলেও তিনি চুপ হয়ে যান আর মনে মনে বলেন, রেনু, তুমি ভুল করছো। তামিম আর রিমিকে এত তাড়াতাড়ি ক্ষমা করে পস্তাবে রেনু, পস্তাবে। এদিকে জারিফ চৌধুরীকে বিড়বিড় করতে দেখে রেনু খানম বলে ওঠে, এই কি বিড়বিড় করছো শুনি? এক্ষুনি যাও ফলমূল কিনে আনো গিয়ে। তামিমকে বলো আমি অহনা মার ঘরে যাচ্ছি, দেখি ওর অসুখ হলো না তো। হুম, সব ঢং গিয়ে দেখো, জামাইয়ের লগে ইটিস পিটিস করে হয়তো। হ্যাঁ, অহনার জামাই কিন্তু তোমার ছেলেই। কথাটা বলে জারিফ চৌধুরী অহনার রুমের সামনে এসে নক করে, মা, অহনা, ভেতরে আসবো? হ্যাঁ বাবা, আসুন। মা, তুমি কি অসুস্থ? না বাবা, আমি ঠিক আছি, এমনি শুয়েছিলাম। আচ্ছা, নাস্তা বানানো হচ্ছে, একটু পর আমি ডাকতে আসবো, কেমন? ফ্রেশ হয়ে থেকো। অহনা মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দেয়। জারিফ চৌধুরী চলে যায়। দেখতে দেখতে ১ মাস পার হয়ে যায়। অহনাকে দিয়ে রিমি তার সব কাজ করিয়ে নেয়। বাচ্চাদের কাপড় ধোয়া সহ রিমি, এমনকি তামিমের কাপড়ও ধুয়ে দিতে হয় অহনার। আর রেণু খানমের ব্যবহার দিন দিন খারাপই হয়ে যাচ্ছিল অহনার সাথে। অহনা সব বুঝে মুচকি হাসে আর বলে, আম্মু, ভুল করছেন, আবার ক্ষমা পাবেন না। আর আমি অহনা একবার যাকে ক্ষমা করি, সে দ্বিতীয়বার ভুল করলে আর জীবনও তার দিকে মুখ তুলে তাকাই না। শুক্রবার ছুটির দিন জারিফ চৌধুরীকে চা দিয়ে অহনা রুমে চলে যায়। আর রুম থেকে বের হয়নি অহনা। জারিফ চৌধুরী জুমার নামাজ পড়ে এসে ডাইনিং টেবিলে অহনাকে না দেখে ডাকতে যায় রুমে, বৌমা, এই বৌমা। ভেতর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে জারিফ চৌধুরী কিছু চিন্তিত হন, কারণ তিনি সকালে খেয়াল করেছিলেন অহনা দুলছিল। জারিফ চৌধুরী আরো কয়েকবার নক করে, কিন্তু অহনা সাড়া না পেয়ে দ্রুত রাইসাকে ডেকে আনতে যাবে, অমনি তামিম বিরক্তি নিয়ে বলে, আহ বাবা, খেতে বসেছে রাইসা, ওকে টানছো কেন? ওই মেয়ে আসবে নে। মেয়ে? কাকে মেয়ে বললি তুই? কেন অহনাকে? ও আমার ছেলের বউ। ধুর, তোমার ছেলে তো আমি, আর আমার বউ রিমি তো রুমে। এখন ওসব রাখো, রাইসা বসো খেতে। জারিফ চৌধুরী ওসবে পাত্তা না দিয়ে রাইসাকে নিয়ে রিমি রুমের সামনে এসে রাইসাকে বলে, রাইসা, যাও দেখো তো তোমার চাচি কি করছে।
রাইসার রুমে ঢুকে চিৎকার করে বলে ওঠে, দাদু, চাচি ফ্লোরে পড়ে আছে। রাইসার কথা শোনা মাত্র জারিফ চৌধুরী রুমে ঢুকে পড়ে আর অহনাকে মেঝেতে পড়ে থাকতে দেখে দ্রুত কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিয়ে এক দৌড়ে ডাইনিং টেবিলে চলে যায় আর রেনু খানমের এক হাত টেনে ধরে সোজা অহনার রুমে নিয়ে আসেন। রেনু খানম বিরক্তি নিয়ে কিছু বলতে যাবে তার আগে চোখ যায় বিছানায় শুয়ে থাকা অহনার দিকে। অহনাকে শুয়ে থাকতে দেখে রেনু খানম তেলে বেগুনে জ্বলে উঠে বলে, দেখেছো, নবাবের বেটি বিছানায় শুয়ে ঘুমায় আর আমি কিনা কিচেনে রান্না করে মরি। ডাকো একে এক্ষুনি। ছেলে আমার বসে আছে ডাইনিং টেবিলে। রেনু, বেশি বলো না। অহনা মেঝেতে পড়েছিল আর ও অজ্ঞান। দ্রুত বাথরুম থেকে পানি এনে চোখে ছিটিয়ে দাও। রেনু খানম পানি আনতে যাবে তার আগে রিমি ও রুম থেকে চিৎকার করে ওঠে, আহ! রেনু খানম রিমির চিৎকার শুনে এক দৌড়ে রিমির রুমে চলে যান। আর জারিফ চৌধুরী মুচকে এসে অহনার চোখে পানি দিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করেন। সাথে পারিবারিক ডাক্তারকে ফোন করে আসতে বলেন দ্রুত। কিছুক্ষণ পর জ্ঞান ফেরে অহনার। টিপ টিপ করে অহনা চোখ মেলে তাকিয়ে দেখে জারিফ চৌধুরী তার একটা হাত ধরে বসে। পাশেই ডাক্তারি পোশাকে একজন বসে। অহনাকে তাকাতে দেখে ডাক্তার মুচকি হাসে। জারিফ চৌধুরীকে বলেন, জারিফ চৌধুরী, বাসায় তো নতুন মেহমান আসতে চলেছে। জারিফ চৌধুরী অবাক হয়ে বলে, কি? হ্যাঁ, আপনি আরো শিওর হতে চাইলে হসপিটালে নিয়ে আসবেন। আর হ্যাঁ, ভয়ের কিছু নেই, সব ঠিক হয়ে যাবে। আর মা, তুমি ঠিকমতো খাওয়া দাওয়া করবে। অহনা মাথা নাড়ায়। ডাক্তার চলে যেতে জারিফ চৌধুরী বলে, মা তুই এখানে শুয়ে থাক, আমি একটু আসছি। জারিফ চৌধুরী রুম থেকে বের হয়ে রিমির রুমে যায়। গিয়ে দেখে রিমি বিছানায় শুয়ে আছে আর পাশে রেনু বসে। তামিম দাঁড়িয়ে আছে চুপচাপ। যা দেখে জারিফ চৌধুরী বলে, কি হয়েছে? চিৎকার করছিলে কেন রিমি? আসলে বাবা, আমি পড়ে গিয়েছিলাম। জারিফ চৌধুরী কিছু বলতে যাবে তার আগে তাহসিন বলে ওঠে, না দাদু, আম্মু মিথ্যা বলছে। আম্মু রাইসের চিৎকার শুনে লুকিয়ে অহনা চাচির রুমে গিয়ে আড়ি পেতে কিছু দেখে হঠাৎ করে ফিরে এসে নিজেই মেঝেতে শুয়ে চিৎকার করে। তামিম তাহসিনকে ধমক দিয়ে বলে, তাহসিন, মিথ্যা বলছো কেন? তুমি না রুমে ছিলে? আম্মুর রুমে ছিলাম বাবা আমি। তামিম আর কিছু বলতে পারে না, চুপ হয়ে যায়। সে নিজেও জানে রিমি এমন নাটক করেছে। রেনু খানম তাহসিনের কথা শুনে অবাক হয়ে তাকায় রিমির দিকে। রিমির রাগে চোখ দুটো আগুন করে তাকায় তাহসিনের দিকে। জারিফ চৌধুরী খিলখিল করে বলে, হ্যাঁ, ঢেকি যেখানে যাক না কেন তার কাজ যে ধান ভাঙানোই। রেনু, তোমার আরো একজন নাতি নাতনি আসবে। আর তামিম, সাবধান হয়ে যা তুই। আমার দু ছেলে তামিম, তৌফিক, তুই একা নয়। রেনু খানম জারিফ চৌধুরীর কথা শুনে বলে, আরো একজন নাতি নাতনি আসবে মানে? অহনা প্রেগনেন্ট। যাও অহনার সেবা করো। অহনার এটাই প্রথম। রিমিকে তেমন একটা সময় দিতে হবে না। ও দুবার মা হয়েছে, আশা করি সব জানে। তাছাড়া তামিম আছেই। আর দাদু ভাই, তুমি যে সত্যি কথা বলে তার জন্য ধন্যবাদ। এইভাবে সত্য বলবে, কাউকে পরোয়া বা ভয় করো না। হ্যাঁ দাদু ভাই, চলো, এখন তোমার সাথে খেলবো আমি আর রাইসা। হুম, চলো। তবে অহনা মার রুমে সে একাই আছে যে। কিন্তু দাদু, তাহলে আম্মু একা হয়ে যাবে যে। তা ঠিক, তোমার বাবা আছে, তবুও তোমরা থাকো। জারিফ চৌধুরী অহনার রুমে আবারও আসে আর অহনার হাতটা ধরে বলে, মা অহনা, পড়ে গিয়েছিলি কেমন করে? সত্যি বলবি, আমি কিন্তু তোর শ্বশুর না, বাবা। তোর সাথে আমার আড়ালেই কি ওরা খারাপ ব্যবহার করে? অহনা সবটা বলে দেয়। ১ মাসে ওর সাথে ঘটে যাওয়া সবকিছু। সব শুনে জারিফ চৌধুরী বলে, বুঝেছি। তৌফিককে আমি দেশে আসতে বলি, ওই শাখার প্রয়োজন নেই আমার। তুই রেস্ট নে, আমি আসছি। কথাটা বলে জারিফ চৌধুরী রেনুকে গিয়ে ধরে। মুখোমুখি বসে আছে জারিফ চৌধুরী আর রেনু খানম। জারিফ চৌধুরী বলে ওঠে, তাহলে আবার আগের রূপে ফিরেছ রেনু খানম? মানে? নিজেকে প্রশ্ন করো। যার খাচ্ছ তার স্ত্রীকেই তুমি খাবার দাও না? তাকে দিয়ে নিজের বড় ছেলে, ছেলের বউ, নাতি নাতের কাপড় পরিষ্কার করে নাও। ছি! এসব তৌফিক জানলে কি করবে ভেবে দেখেছো? মাত্র ৩ মাসের প্রেগনেন্ট রিমি, তাতেই এমন? আর আমি অবাক, যার স্ত্রী তোমার কপাল ফাটালো তাকেই তুমি আদর করে খাওয়াচ্ছ। দেখি তৌফিককে নিয়ে আসি দেশে, তারপর কিছু একটা করব। কথাটা বলে জারিফ চৌধুরী ফোন দেয় তৌফিককে। এদিকে ফোনের শব্দে ঘুমটা ভেঙে যায়। আমার ফোনটা হাতে নিয়ে দেখি বাবার কল। রিসিভ করে বলি, বাবা বলো, কি বলবে? আমাকে কি বলে ডাকলে? কেন বাবা বলে? হ্যাঁ, আমার মতো তুমিও বাবা ডাক শুনতে যাচ্ছ? অবাক হয়ে জিজ্ঞেস করি, মানে অহনা মা হতে চলেছে? হ্যাঁ, দেশে চলে আসো। আমি এখান থেকেই ওই শাখা বিক্রি করে দিব। আসছি বাবা, আসছি। আমি এক্ষুনি আসছি। কথাটা বলে দ্রুত রেডি হয়ে বেরিয়ে পড়ি এয়ারপোর্টের উদ্দেশ্যে। যেতে যেতে টিকিট কেটে ফেলি আর মনে মনে বলতে থাকি, আসছি বউ, আমি আসছি। এদিকে অহনা আমার কথা শুনে চুপ হয়ে যায়। ওর চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়তে থাকে টপ টপ করে পানি। অহনার ভাবতেই কান্না পাচ্ছে। তৌফিক ওকে এই ১ মাসে একটাবারও ফোন দিয়ে খোঁজ নিল না। ও কেমন আছে, কি করছে? অভিমান জমে যায় অহনার মনে। নিজের অজান্তে অহনার হাত ওর পেটে চলে যায় আর কি যেন ভেবে মুচকি হেসে ওঠে। এদিকে তামিম রিমির কাছে গিয়ে বসতেই রিমি বলে ওঠে, এই, অহনার বাচ্চা হবে এর মানে বুঝেছো? কি বুঝবো? সম্পত্তির আরো একটা ভাগ হবে।
না, এটা হতে দেব না। যার জন্য এত নাটক সেই সম্পত্তি আমি কিছুতেই ভাগ হতে দেব না। তাহলে কি করবে এখন? মেরে দিব। তা কাকে মেরে দিবে? কাকে আবার? যে আমার সম্পত্তির ভাগীদার হতে আসবে তাকেই মেরে দিব? বাহ! তোমার দেখি খুব সাহস হয়ে গেছে। হ্যাঁ, হয়েছে এবং আরো হবে। আমি চাই সম্পত্তি। বুঝলে? এই শহরের সবচেয়ে বেশি সম্পদশালী হতে চাই আমি। হ্যাঁ, তাহলে তো আমি হব শহরের টপ ধনীর স্ত্রী। আহ! ভাবতেই মনটা ভরে গেল গো। এসো তো একটু বুকে এসো। তামিম রিমিকে জড়িয়ে ধরে কানে কানে ফিসফিস করে বলে, এই চলো না, আজ আমরা হারিয়ে যাই একে অন্যের মাঝে। ৩ মাস হলো তোমাকে নিয়ে আনন্দ করতে পারিনি। রিমি অসহায় ভঙ্গিমায় বলে ওঠে, কিন্তু শোনো, আমার পেটে যে তোমার সন্তান, এখন ওসব ঠিক না। রিমির কথা শুনে তামিম অট্টহাসি দিয়ে বলে ওঠে, হ্যাঁ রিমি, তুমি কি পাগল হয়েছো? মানে তুমি প্রেগনেন্টই হলে না, আর তোমার পেটে বাচ্চাও বা আসবে কোত্থেকে? কি বলছো এগুলো? তামিম, তাহলে ডাক্তার না বললো আমি প্রেগনেন্ট? আর তার চেয়ে বড় কথা, প্রেগনেন্ট না হলে আমি সেই দিন জ্ঞান হারিয়ে পড়ে গিয়েছিলাম কেন? আরে মনে নেই, সকালে ড্রিঙ্কস করলে, একটু বেশি করে নিয়েছিলে, তাই অমন মাতাল হয়ে পড়ে গিয়েছিলে। তাহলে ডাক্তার কেন বললো আমি প্রেগনেন্ট? আরে ধুর, তুমি দেখি কিছুই বোঝো না। আমি বলতে বলেছিলাম তাই বলেছে। আর তুমি কি জানো না ডাক্তার রিয়া আমার বান্ধবী? কি বলছো এসব? তাহলে আমায় এতদিন মিথ্যা বলেছো? এমনকি চেকআপও মিথ্যা রিপোর্ট দেখিয়েছো? হ্যাঁ, দেখিয়েছি। ইস, আমি সত্যি সত্যি নিজেকে প্রেগনেন্ট ভেবে কতদিন প্রিয় পানিতে গলা ভেজাইনি। হ্যাঁ, এই পানি আর ধূমপান থেকে দূরে রাখতেই এই নাটক করেছিলাম। ভেবেছিলাম বাসায় গিয়ে দেখবো, আম্মু বাসায় গিয়েছে, তাকে গিয়ে বলবো, মা তোমার বৌমা প্রেগনেন্ট, আম্মু খুশি মনে তোমার সেবা করবে। আর সেই সুযোগে মায়ের নামে থাকা শহরের সবচেয়ে বড় জমিটা আমি আমার নামে করে নিব। কিন্তু, হ্যাঁ হ্যাঁ বলো কিন্তু। কিন্তু দেখো তা হলো না। তোমাকে নিয়ে বাসায় এসে দেখি বাবা ছেলে মেয়ে নিয়ে দাঁড়িয়ে। ভাবলাম তাকে কিছু বলবো না, তবে হঠাৎ মনে হলো দেখি বলে কি হয়। আর দেখো, বুদ্ধবাপ আমার নাতি নাতনির জন্য বাসায় নিয়ে আসলো। হ্যাঁ, তাহলে তো আরো বেশি কিছু পেয়েছো। আর দেখো, আমিও নিখুঁত অভিনয় করেছি একদম প্রেগনেন্ট মহিলার মতো। হ্যাঁ, সত্যিটা বললে তো আর পারতে না। কিন্তু, আবার কিসের কিন্তু? কিন্তু হো না, হারামজাদি তো সত্যি সত্যি প্রেগনেন্ট। আরে ওসব নিয়ে ভেবো না, আমাকে খুব বিশ্বাস করে ও। সুযোগ বুঝে নিজের চেক আপ করানোর নাম করে ওই ডাক্তার রিয়ার কাছে নিয়ে গিয়ে ওর অজান্তেই বাচ্চাকে নষ্ট করে দিব। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছ। এরিয়া একটু লোভী, কিছু টাকা দিলেই রাজি হয়ে যাবে। তবে আমি ঝুঁকি নিতে চাই না রিমি। ঝুঁকি? কিসের ঝুঁকি সোনা? রিয়া আবার কখনো সত্যি যদি বলে দেয় তখন তো মুসিবত হবে। ওই তৌফিককে আমি চিনি, খোঁজ নেই ওর বিষয়ে সব কিছু। বড় খালা লিপিকে আর নিশুকে এমন মার মেরেছিল, অহনার সাথে খারাপ আচরণ করে, কি আর বলবো। লিপি, নিশু, এরা কে আবার তামিম? চিনবে না? ওসব বাদ দাও। এই শোনো, আমি যে 3 মাসে প্রেগনেন্ট সবাই জানে, কিন্তু আমার পেট তো বড় হয়নি, যদি কেউ সন্দেহ করে। আরে করবে না, মেক্সি দিয়েছে না আম্মু তোমায় পড়তে, ওটা পরবে। আর আমি বাজার থেকে একটা বেল্ট কিনে আনবো। ওই যে দেখো না, নায়িকারা প্রেগনেন্টের অভিনয় করতে একটা বেল্ট পরে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু নামটা কি? আমিও জানি না। মার্কেটে গিয়ে খুঁজলেই পাবো, চিন্তা নেই। সোনা, তুমি এত কিছু ভেবেছো, আমি ভাবতেই পারছি না, একদম মাস্টার মাইন্ডের মতো। এসো সোনা এসো, তোমাকে একটু আদর করি। কথাটা বলে রিমি তামিমকে নিয়ে হারিয়ে যায়। সন্ধ্যা হয়ে গিয়েছে। অহনা নাস্তা বানাতে রুম থেকে বের হবে, তার আগে রেণু খানম হাতে একটা বড় প্লেট নিয়ে এসে অহনার সামনে রেখে বলে, হয়েছে তো পেট, এখন আর নড়াচড়া করতে হবে না, চুপচাপ শুয়ে থাকো। না জানি আমার স্বামীকে কি করেছো, তোমার পেট হয়েছে শুনেই বাজার থেকে মনে হয় সব ফলমূল কিনে এনেছে, অথচ রিমির কথা বলতেই মুখের উপর বলে দিল সে পারবে না। অহনা ওর শাশুড়ির কথা শুনে বলে, আপনি যা বললেন আমি সব আমার শ্বশুর আব্বুকে বলে দিব। আর আমার স্বামী নাকি আসবে, তাকেও সব বলে দিব। রেণু খান বিষম খান অহনার কথা শুনে। তিনি ভাবতেই পারেনি অহনা তাকে এটা বলবে। তবে রেণু খানম দমিয়ে যাওয়ার মেয়ে নয়, জোর গলায় বলে, আমাকে ভয় দেখাও? তুমি চেনো না এই রেণু খানমকে? আরে চিনে ফেলেছি আপনাকে। আপনি যার খান তার তালায় ফুটো করে দেন। যাই হোক, আপনাকে আমি মা মেনে নিয়েছিলাম, তবে আর না এখন। শুধু জবাব পাবেন, সব কথার জবাব। কথাটা বলে অহনা প্লেট থেকে আপেলের টুকরো মুখে নিয়ে বাথরুমের দিকে চলে যায়। রেণু খানম কিছুক্ষণ অহনার বাথরুমে যাওয়ার দিকে তাকিয়ে হনহন করে ড্রয়িং রুমে আসতেই জারিফ চৌধুরী বিজয়ীদের মতো হেসে রেণু খানমকে বলেন, জানো রেণু, আমার অহনা মার জন্য একদম ফ্রেশ ফলমূল এনেছি, ভাবতে আমার ভালো লাগছে। রেণু খানম সুযোগ পেয়ে হুট করে বলে ওঠে, আহ, যার জন্য এত কষ্ট করে আনলেন সে বুঝলো না? মানে রুমে গিয়ে দেখেন অহনা আপেল আঙ্গুর না খেয়ে হয়তো বসে আছে। কত করে বললাম মা খাও, তোমার শ্বশুর এনেছে, কিন্তু সে বলল সে নাকি এসব খায় না।
জারিফ চৌধুরী বুদ্ধিমান লোক। তিনি ৩০ বছর রেণু খানমের সাথে সংসার করেছেন। রেণু খানমের কথা বলার ভঙ্গি দেখলেই বোঝেন মিথ্যা বলছি নাকি সত্যি। রেণু খানম কথা বলতে গিয়ে বারবার আটকে যাচ্ছে দেখে তিনি বলেন, আহা, সে কি তাহলে দেখি, আমি শুনে আসি বৌমা কি খেতে চায়। তুমি যাও যাও, তাড়াতাড়ি পায়েস রান্না করো, বৌমাকে এখনো তো মিষ্টিমুখ করাতে পারিনি। রেণু খানম বিরক্তি নিয়ে মুখের উপর বলে বসেন, তো বাজার থেকে মিষ্টি এনে দিলেই তো হয়, আর ফ্রিজেও তো মিষ্টি আছে, নিয়ে গিয়ে খাওয়াও। ঢং করে আবার পায়েস খাওয়াতে হবে কেন? রেণুর মুখের উপর কথা বলবে তো ঠাস করে কানের নিচে লাগিয়ে দিব। দিন দিন বেয়াদব হচ্ছে তাই না? বড় ছেলে সাফাই গাচ্ছ, সমস্যা নেই, গাইতেই পারো, তবে হ্যাঁ, এরপর কোনো ভুল করলে ক্ষমা চাইতে এসো না। রেণু খানম মুখ বাঁকিয়ে চলে যেতে নিবে কিচেনে, অমনি জারিফ চৌধুরী রেগে গিয়ে রেণু খানমের হাত চেপে ধরেন আর বলেন, এভাবে মুখ না বাঁকিয়ে পায়েসটা ভালো মতো রান্না করবে, অহনার মার যেন পছন্দ হয়। কথাটা বলে জারিফ চৌধুরী অহনার রুমে আসতে নেবে, অমনি দেখেন তামিম আর রিমি রুম থেকে বের হচ্ছেন, দুজনের মুখে দুষ্টুমির হাসি। তামিম হঠাৎ ওর বাবাকে দেখে হাসি বন্ধ করে বলে, বাবা, আমরা একটু আসছি। কোথায় যাবে তোমরা? ইয়ে না মানে, এমন আমতা আমতা করছো কেন? বলো কোথায় যাবে? নিজের স্বামীকে এমন জেরা করতে দেখে রিমি কিছুটা বিরক্তির সুরে বলে, আজব তো তামিম, স্বামী তার স্ত্রীকে নিয়ে যাবে, কোথায় যাবে সেটা কি বলতে হবে? আর তাকে বলো তাহসিন রাইসা কোথায়? আহ রিমি, উনি আমার বাবা, জেরা করতেই পারেন। আর বাবা, তোমার বৌমাকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি চেক আপ করাতে, গতকাল পড়ে গিয়েছিল, মনে নেই? হ্যাঁ, মনে থাকবে না কেন? আর হ্যাঁ, তোর ছেলে মেয়ে তাদের রুমেই আছে, পড়ছে হয়তো। ছেলে মেয়ের তো দেখি কোনো খোঁজই নিস না, তারা কোনো ভুল পথে গেল কি করবি? রিমি এবার অনেকটা রেগে গিয়ে বলেন, তামিম ছেলে মেয়েকে আগামীকালকেই স্কুল হোস্টেলে রেখে আসবে। আমি চাই না ওরা আর এরকম পরিবেশে বড় হোক, যেখানে জেরার ওপর জেরা। এমন বন্দি জীবনে ওরা স্বাধীনভাবে বেড়ে উঠবে কি করে? হ্যাঁ, তাই করবো রিমি, আমি চাই না আমার সন্তান আমার মতো নিরামিষ শৈশব পাক। আর বাবা, আমি বড় হয়েছি, বিয়ে করেছি, সন্তানের বাবা হয়েছি, দয়া করে আর আমার মাথার ওপর বটগাছের মতো ছায়া দেবেন না। হ্যাঁ, বাবা হয়েছ, তবে আদর্শ বাবা হতে পারোনি। আর ঠিক আছে, তোমার যা ইচ্ছে। কথাটা বলে জারিফ চৌধুরী অহনার রুমের সামনে এসে নক করে, মহনা, আমি কি ভেতরে আসবো মা? হ্যাঁ বাবা, আসুন। জারিফ চৌধুরী রুমে ঢুকে যেই বলতে যাবে, মা, তুমি আপেল খাচ্ছ না শুনলাম, কিন্তু বলার আগে দেখলেন অহনা সব আপেল খেয়ে ফেলেছে, প্লেটে গুটি কয়েক আঙ্গুর রয়েছে, যেটা দেখে হাসেন জারিফ চৌধুরী আর অহনার পাশে বসে পরম মমতায় ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, মা, তোর কি কি খেতে ইচ্ছে করছে বলতো, আমি সব কিনে এনে রাখি। বাবা, আমার তেমন কোনো কিছু খেতে ইচ্ছে করে না, তবে একবার কোনো কিছু খেতে নিলে আমি সব খেয়ে ফেলি। বুঝেছি, আমি আরো আপেল আঙ্গুর নিয়ে আসছি, তুই বসে থাক মা। কথাটা বলে জারিফ চৌধুরী উঠতে যাবে, অমনি হাতে টান অনুভব করে তাকান হাতের দিকে, অহনা হাত ধরে আছে। জারিফ চৌধুরী পুনরায় বিছানায় বসে বলে, মা, কিছু বলবি আর? হ্যাঁ, আমি সত্যি অবাক জানেন বাবা, আপনার মতো শ্বশুর পেয়ে। শ্বশুর বলবি না একদম, তুই আমার মেয়ের চেয়ে কম না, বুঝলি? এখন থাক আসি। জারিফ চৌধুরী দরজা খুলে বেরিয়ে যেতে নিবে, অমনি অহনা ডেকে ওঠে, বাবা। জারিফ চৌধুরী পেছনে তাকিয়ে বলে, বল মা, উনি কখন আসবেন? কি জানি পাগলটা কখন যে আসে, তবে আগামীকাল রাত 10টার মাঝে ও তোর সামনে থাকবে। কথাটা বলে জারিফ চৌধুরী চলে যান, আর অহনা একা একাই বলতে থাকে, আসুক আগে, ও কুত্তাটা, ওকে আমি এমন শিক্ষা দেব যে আর কখনোই আমায় একা রেখে কোথাও যাওয়ার সাহস পাবে না। আস্তে আস্তে বিছানা থেকে উঠে বসে অহনা। রুম থেকে বের হয়, সিঁড়ির কাছে যেতেই জারিফ চৌধুরী ছুটে এসে অহনার হাতটা ধরে বলে, আরে আরে, এ কি করছিস মা? তুই একা একা আসতে গেলি কেন? পড়ে গেলে কি হবে ভেবেছিস? অহনা হেসে ফেলে, আর কিচেন থেকে ওর শাশুড়ি এসব দেখে রাগে গজগজ করতে করতে বলে ওঠেন, কেউ একটু এই জারিফকে বলে দে যে 1-2 মাসে মেয়েদের পেট এত ভারী হয় না যে বিছানা থেকে নামতে পারবে না, যত সব ঢং। জারিফ চৌধুরী ওসব শুনেও না শোনার ভান করে বলেন, রহিমা, তোর ভাবিকে বলে দে আমার প্রথম নাতি নাতনি আসছে, আর বড় কথা, অহনা আমার মেয়ে। এরপর আর যদি উঁচু গলায় কথা বলে তবে খবর আছে। অহনাকে ধরে ধরে জারিফ চৌধুরী ড্রয়িং রুমের সোফায় বসিয়ে ফলমূল সামনে রাখে, এমন সময় তাহসিন রাইসা ঘর থেকে বের হয়ে এসে বসে অহনার পাশে। অহনা দুজনকে চুমু দিয়ে বলে, আরে আরে, আমার ভাতিজা ভাতিজি দেখি চলে এসেছে, তা কই ছিল এতক্ষণ? তাহসিন মন খারাপ করে বলে, চাচি, তোমার সাথে কাল থেকে আর দেখা হবে না জানো, বাবা মা আমাদের স্কুল হোস্টেলে রাখবে। হ্যাঁ চাচি, আমি না তোমায় দাদুকে ছাড়া থাকতে পারবো না। কথাটা বলে দুজন কেঁদে ওঠে। ওদের কাঁদা দেখে অহনা নিজেরও কান্না পায়, তবুও নিজেকে সামলিয়ে তাহসিন আর রাইসা চোখের পানি মুছে দিয়ে বলে, আরে পাগল আর পাগলি, তোমাদের তো আমরা রোজ দেখতে যাব। আর বলো তো, ঘরে এতক্ষণ কি করলে? ব্যাগ গুছিয়ে নিলাম চাচি, আগামীকাল যাবো তো হোস্টেলে। জানো, ওখানে আমার সব বন্ধুরা থাকে,
বাহ! তাহসিন তাহলে তো ভালো হলো। তা রাইসা মা তোমার বান্ধবী থাকে না? হ্যাঁ, থাকে তো। ইতি, মিতা, জুই আরো অনেকজন থাকে। আমিও ওদের সাথে থাকবো। কি মজা, কি মজা! হেসে ওঠে অহনা, সাথে তাহসিন রাইসাও। এমন সময় জারিফ চৌধুরী হাতে করে ৪ বাটি পায়েস নিয়ে এসে টেবিলের উপর রেখে বলে, "এই সবাই চলে এসো, খেয়ে নাও গরম, গরম পায়েস।" পায়েসের নাম শুনে তাহসিন রাইসা দৌড়ে গিয়ে প্লেটের দিকে বিস্ময় নিয়ে বলে, "দাদু, এই তাহলে পায়েস?" "হ্যাঁ দাদুভাই, কেন তুমি চেনো না?" "চিনি তো। দাদু মোবাইলে ভিডিও দেখেছিল। আম্মুকে কতবার আমি আর রাইসা বলেছি, রেঁধে দিতে দেয়নি।" "আচ্ছা, ওসব বাদ। এখন খাও তো আর বলো টেস্ট কেমন?" "আর মোহনা, এভাবে চেয়ে আসিস কেন? মুখে দে।" "বাবা, হ্যাঁ বল, মুড়ি হবে?" "মুড়ি তো নেই। এখন এমনি খেয়ে নে, আমি একটু পর গিয়ে কিনে নিয়ে আসবো।" অহনা খেতে শুরু করে, তাহসিন রাইসা ততক্ষণে আরো ১ প্লেট নিয়ে খাচ্ছে। জারিফ চৌধুরী নিজেও অহনার পাশে বসে কিছুটা মুখে দিয়ে উঠে চলে যায় কিচেনে। গিয়ে দেখে রেণু খানম মুখ গোমড়া করে বসে আছে। জারিফ চৌধুরী মুচকি হেসে রেণু খানমের পাশে গিয়ে দাঁড়িয়ে বলে, "কোথাও থেকে যেন পোড়া, পোড়া গন্ধ পাচ্ছি রেণু। তুমি কি পোড়ার গন্ধ পাচ্ছ?" জারিফ মাথা গরম করিও না, যাও, তোমার বৌমার সাথে একা, একা খাও। বউর দরকার কি এখন শুনি? রেণু, তুমি ভুল বুঝছো। অহনা আমার মেয়ের মতো। তাছাড়া ওর বাবা থাকলে তো ওকে এভাবেই আদর করে খাওয়াতো, তাই না? আর মা ঠিক তোমার মতো রেঁধে খাওয়াতো। কিন্তু ওর মা-বাবা নেই। আমরা শ্বশুর-শাশুড়ি এখন ওর বাবা-মা। তাই বলে ছোটটাকে বেশি ভালোবাসবে, বড়টা কি ফেলনা পেয়েছো? তাহসিন রাইসার মা কিন্তু রিমি, আর এটাও মনে রেখো রিমিও প্রেগনেন্ট। হ্যাঁ, প্রেগনেন্ট না ছাই, সময় হোক সব জানবে রেণু। এখন হাঁ করো, তোমাকে খাইয়ে দিই। আজ অনেকগুলো দিন হলো তোমায় আদর করে কিছু খাওয়ায়নি। রেণু খানম এক পলক জারিফ চৌধুরীর দিকে তাকিয়ে মুখটা খোলে। জারিফ চৌধুরীও পায়েস তুলে দেয় রেণু খানমের মুখে। এসব আড়াল থেকে দেখে ফেলে তাহসিন আর রাইসা। আর অহনা। ৩ জন মুচকি হেসে আবারও ফিরে যায় ডাইনিং টেবিলে। খাওয়া শেষ করে অহনা নিজের রুমে গিয়ে বিছানায় বসে। বারবার ওর চোখের সামনে কিচেনের সেই দৃশ্য ভাসছে। অভিমান জমে যায় আবারও অহনার মনে। কিছুটা রাগ করে একা একাই বলতে থাকে, "শালা লুচু তৌফিক জীবনেও আমাকে এভাবে খাওয়ালো না। আসুক একবার, আমি ওর হাত ছাড়া নিজ হাতে এক লোকমা ভাতও খাবো না। কুত্তা, আমাকে তুলে খাওয়াবি আর আমি ইচ্ছে করে তোর হাতে কুটুস কুটুস করে কামড় বসিয়ে দেব।" কথাগুলো বলতে বলতে নিজে হেসে ওঠে। রাত হয়ে গিয়েছে। ডিনার করতে রুম থেকে বের হতেই অহনা খেয়াল করে রিমির পেট আজকে কেমন ফোলা ফোলা লাগছে। অহনাকে এমন নিজের পেটের দিকে তাকিয়ে থাকতে দেখে রিমি ভয় পায়। তবুও সামলে নিয়ে বলে, "আরে, আমার যা যে এভাবে আমার পেট দেখছে কেন শুনি? ভাবি, তোমার পেট আজ বড় বড় লাগছে যে? ও মা, বড় হবে না? বাবু যে বড় হচ্ছে, আর কিছুদিন যাক তোমারও হবে।" অহনা হাসে। তারপর দুজনে ডাইনিং টেবিলে বসতেই তামিম খেতে খেতে বলে, "বাবা, অহনার তো এখনো চেক আপ করানো হয়নি। তাছাড়া তৌফিকও তো বাসায় নেই।" "হ্যাঁ তো। তো বলছিলাম কি, আগামীকাল আমি রিমিকে নিয়ে আবারও হসপিটালে যাব, তখন অহনাকেও নিয়ে যাই। তাহলে শিওর হতে পারবো আমরা।" জারিফ চৌধুরী কিছু একটা ভাবতে থাকেন। এমন সময় রেণু খানম বলেন, "হ্যাঁ, হ্যাঁ, তাই ভালো। অহনাকে আবার কে নিয়ে যাবে? তোরাই নিয়ে যাস। মা রিমি, তোমার অসুবিধা নেই তো?" "আরে কি বলেন মা? আমার আবার অসুবিধা থাকবে কেন? অহনা তো আমার বোন। ওকে নিয়ে যাব না তো কাকে নিয়ে যাব?" এমন সময় জারিফ চৌধুরী বলে ওঠেন, "তামিম, তোমাকে অহনা মাকে নিয়ে যেতে হবে না। তৌফিক আজ রাত ১০টার মধ্যে ফিরবে। তোমাদের সাথে অহনা চেক আপ করাতে গিয়ে আল্লাহ না করুক কোনো ক্ষতি হবে, আমি কি জবাব দিব তৌফিককে বলো?" জারিফ চৌধুরীর কথা শুনে তামিম রিমি দুজনে চোখাচোখি করে। আর রিমি বলে ওঠে, "বাবা, অহনা আমাদের সাথে গেলে কি হবে? তামিম তো অহনার বড় ভাইয়ের মতো।" "হ্যাঁ মতো, তবে বড় ভাই তো আর না। তোমাকে রিমি স্পষ্ট একটা কথা বলি, অহনাকে নিয়ে তোমার টেনশন নেই। ওর স্বামী আছে, সে বুঝবে সব।" "বাবা, তুমি কিন্তু আমার স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করছো। এটা কিন্তু আমি সহ্য করব না। ওকে ফাইন না করলে দরজা খোলা আছে, ব্যাগ নিয়ে চলে যেতে পারো। যাদের জন্য এনেছিলাম তারাই তো সকালে হোস্টেলে চলে যাবে। শুধু শুধু তোমাদের রেখে কি লাভ?" তামিম জারিফ চৌধুরীর কথা শুনে মুখটা কালো করে ফেলে। খেতে মন দেয়। এমন সময় রেণু খানম বলে ওঠে, "জারিফ, তুমি বড় ছেলের সাথে এমন করবে? ও না হয় ভুল করেছে একটা, তার জন্য ৬টা বছর তো শাস্তি পেয়েছে, আর না দিলে হয় না?" জারিফ চৌধুরী রাগের দৃষ্টিতে রেণু খানমের দিকে তাকাতেই রেণু চুপ হয়ে যায়। এমন সময় অহনা বলে ওঠে, "বাবা, আমি তামিম ভাই আর রিমি ভাবির সাথে গেলে কি হবে? যাই না?" "না মা, অহনা, সেটা হবে না। তৌফিক আসছে আজ, তুমি খাও। এসব বিষয়ে নাক না গলালে তোমার চলবে।" অহনা টু শব্দ না করে খেতে নেয়। তারপর নিজের রুমের দিকে পা বাড়াতে যাবে, অমনি দরজা খুলে ছুটে আসতে থাকে রহিমা চাচি। রহিমা চাচিকে ছুটে আসতে দেখে অহনা এগিয়ে গিয়ে বলে, "এ কি চাচি, এভাবে দৌড়ে এলে কেন?" রহিমা চাচি একগাল হেসে বলে, "আরে, আমার তৌফিক বাপজান আসছে। তাই তো ছুটে আসলাম তোমাকে বলতে। মা, চলো চলো, বাইরে গাড়ি থেকে নামছে।"
অহনার ইচ্ছে করে ছুটে যেতে বাইরে, কিন্তু অভিমান এতটাই বেশি হয়েছিল যে মুখটা কালো করে হনহন করে নিজের রুমে চলে যায়। রহিমা চাচি অহনার এমন ব্যবহারে অবাক হলেও কি ভেবে তিনি মুচকি হেসে বাইরে যায়। ততক্ষণে আমি গাড়ি থেকে নেমে একে একে আমার ছেলে আর মেয়ের জন্য কিনে আনা হাজার রকমের খেলনা গাড়ি থেকে নামাতে ব্যস্ত। এমন সময় রহিমা চাচি আমার সামনে এসে বলে, বাপজান, আমি তাহলে বাসায় যাই? এই নাও, এই লাগেজ তোমার নাতির জন্য নিয়ে যাও, বলবে আমি দিয়েছি। এটা আমার নাতির জন্য বাপজান? অবাক হয়ে জিজ্ঞেস করে। হ্যাঁ, যাও, রাত হয়ে গেছে। রহিমা চাচি চলে যান বললে ভুল, এক প্রকার দৌড়ে যেতে থাকে। এদিকে বাসার সবাই চলে এসে বাইরে তাদের দিকে ফিরে তাকাতেই ছুটে আসে তাহসিন রাইসা। ভাতিজা ভাতিজিকে দেখে মনটা ভরে গেল খুশিতে আমার। তাদের কপালে চুমু দিয়ে বলি, কেমন আছিস তোরা তাহসিন রাইসা? ভালো না চাচু, আগামীকাল আমরা চলে যাব হোস্টেলে। ওমা, কেন, এখানে কি সমস্যা? ওরা কিছু বলতে যাবে তার আগে রিমি বলে ওঠে, ওদের তো আর জেলখানার মতো শৈশব উপহার দিতে চাই না আমি, তাই হোস্টেলে রাখবো। মানে ভাবি? রিমি ভাবি কিছু বলতে যাবে তার আগেই তামিম ভাইয়া বলে, তোরা এত জানা লাগবে না, এতদিন পর এসেছিস, বউর কাছে যা। আর তাহসিন, আচ্ছা যাও ঘুমাও, আগামীকাল সকালে হোস্টেলে যেতে হবে তো। বাবার ধমক খেয়ে ভাই বোন চলে যায় বাসার ভেতরে, পেছন পেছন ভাই ভাবিও চলে যায়। এমন সময় বাবা এগিয়ে এসে বলে, বাবা, আসতে তোর কোনো অসুবিধা হয়নি তো? না বাবা, তা তুমি কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ। তো এত লাগেজ কেন বাপ? কি এনেছিস? ওই আর কি বাবা, তোমার নতুন আগত নাতি নাতনির জন্য কিছু খেলনা এনেছি। হ্যাঁ, পাগল ছেলে, চল ভেতরে। ভেতরে যেতে নিব অমনি চোখ যায় আম্মুর দিকে, দাঁড়িয়ে আছেন তিনি মাথাটা নিচু করে। যেটা দেখে বলি, আরে আরে আম্মু, তুমি বাসায়? তুমি না বড় ছেলের কাছে গেলে চিরজীবনের জন্য? তৌফিক খোঁটা দিচ্ছিস আমায়? ওখানে থাকিনি তোর বাবার জন্য, আর তোর বাবা ওদের বাসায় এনেছে তাই এখানেই আছি। ও বুঝলাম বাবা, আমাকে জানাতে পারতো তো। আসলে বাবা, থাক বাবা, বাদ দাও, চলো ভেতরে। বাসার ভেতরে ঢুকতেই চিরচেনা একটা ঘ্রাণ নাকে এলো। শান্তিতে চোখ দুটো আপনি আপনি বন্ধ হয়ে গেল। এমন সময় বাবা পেছন থেকে কাঁধে হাত রেখে বলে, বাবা, এবার তো ঘরে যা, পাগলিটা দেখলাম অভিমান করে রুমে চলে গেল। হ্যাঁ বাবা, যাচ্ছি। টিপ টিপ পায়ে নিজের ঘরের দরজা খুলে ভেতরে প্রবেশ করে দরজাটা লাগিয়ে দিয়ে বিছানার দিকে তাকাই। অহনা উল্টো দিকে ফিরে বসে আছে। বুঝলাম খুব অভিমান করেছে পাগলিটা। আমিও ওর বিপরীত দিকে ফিরে ওর পিঠের সাথে নিজের পিঠ লাগিয়ে বলি, অহনা, নিশ্চুপ। বউ, রাগ করেছো আমার উপর? আসলে সরি, আমি ইচ্ছে করে যোগাযোগ বিচ্ছিন্ন করিনি। এখন একটু কথা বলো না প্লিজ। তবুও নিশ্চুপ। ওকে ফাইন, কথা যেহেতু বলবে না, কি আর করার। যাই আমি তবে। কথাটা বলে বিছানা থেকে নামতে যাব অমনি অহনা একটা হাত চেপে ধরে বলে, খবরদার, বিছানা থেকে নেমেছো তো খবর আছে। না নেমে তো উপায় নেই। বউ আমার কথা বলছে না যে। সাথে সাথে অহনা আমার দিকে ফিরে তাকায়, আমিও তাকাই পাগলিটার দিকে। ঠোঁটের কোণে হাসি লেগে থাকলেও তা আড়াল করতে চেষ্টা করছে বউ আমার। যা দেখে বলি, বউ এসো না একটু বুকে। বুকটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে বুঝলে। বলতে দেরি বউ আমার বুকে আসতে দেরি করেনি। জড়িয়ে ধরে আমার খুব শক্ত করে। আমিও জড়িয়ে ধরি পরম মমতায়। আর ওর কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলি, ওগো আমার বাবুর আম্মু, কেঁদো না আর তুমি। কষ্ট হবে যে তোমার বাবুর আব্বুর।